গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবে আংশিক সম্মত হামাস। মুসলিম বিশ্বের সমর্থনে ফিলিস্তিনিদের হাতেই উপত্যকার শাসনভার দাবি। ট্রাম্পের নিষেধের পরও ইসরায়েলের হামলা। সুমুদ ফ্লোটিলা থেকে আটক অধিকার কর্মীদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল। দুটি নৌযানে অবৈধভাবে হামলার নির্দেশ দেন নেতানিয়াহু। সিবিএস নিউজের প্রতিবেদন। আবারও ভারত পাকিস্তান উত্তেজনা। সীমান্তবর্তী সার ক্রিক জলপথে সামরিক অবকাঠামো তৈরির উদ্যোগে ক্ষুব্ধ দিল্লি। ভূগোল বদলে দেওয়ার হুঁশিয়ারি রাজনাথ সিং এর। মার্কিন সিনেটের চতুর্থ দফার ভোটেও ব্যর্থ অচলাবস্থা কাটানোর উদ্যোগ। চাপ বাড়াতে ডেমোক্রেট অধ্যুষিত শহরের তহবিল স্থগিত করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান। লিবারেল ডেমোক্রেটিক পার্টির নতুন নেতা নির্বাচিত স্থানে তাকাইছে। আগামী 15 অক্টোবর পার্লামেন্টে ভোট। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাল। গাজা যুদ্ধ বন্ধের মার্কিন পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধ বন্ধ হলে জিম্মিদের মুক্তি দিতে রাজি জানিয়ে সংগঠনটি বলছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত তারা। এদিকে হামাস যুদ্ধ বন্ধে রাজি জানিয়ে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। প্রস্তাবনার প্রথম ধাপ বাস্তবায়নে সেনাদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। যদিও উপত্যকাটিতে হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। অবশেষে গাজা যুদ্ধ বন্ধে আসার আলো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 20 দফার একটি প্রস্তাবে আংশিক সম্মতি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলে জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে তারা। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানানো হয়। একই সঙ্গে গাজার প্রশাসন স্বাধীন ফিলিস্তিনি নেতাদের হাতে হস্তান্তরের রাজি থাকার কথাও জানিয়েছে হামাস আরও জানিয়েছে তারা গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে চায়। সংস্থাটি গঠিত হবে ফিলিস্তিনি জাতীয় ঐকমত্য এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে। বন্দি বিনিময়ে রাজি হলেও গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে হামাস আরও আলোচনা করতে চায়। হামাসের সম্মতিকে স্বাগত জানিয়ে অবিলম্বে উপত্যকাটিতে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক। কাতার, তুরস্ক, সৌদি আরব, মিশর, জর্ডান সহ সেই সব দেশগুলোকে ধন্যবাদ জানাই যারা যুদ্ধ বন্ধের জন্য একসঙ্গে আমাকে সহায়তা করেছে। জিম্মিরা যাতে তাদের বাবা মার কাছে ফিরে যেতে পারে সেই অপেক্ষাই করছি। সবাই ঐক্যবদ্ধ ছিল এই যুদ্ধের অবসান ঘটাতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে। আমরা সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। সবাইকে ধন্যবাদ। এর আগে স্থানীয় সময় শুক্রবার রোববার রাতের মধ্যে সিদ্ধান্ত জানাতে হামাসকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট। সমঝোতা না হলে গাজায় নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ট্রাম্পের 20 দফার পরিকল্পনা আগেই মেনে নিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এবার হামাসের সম্মতির পর ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছেন নেতানিয়াহু। ট্রাম্পের দেয়া হামলা বন্ধের নির্দেশের পরেই নেতানিয়াহু প্রশাসন এক বিবৃতিতে সেনাদের উপত্যকাটিতে অভিযানের মাত্রা কমানোর নির্দেশনা দিয়েছে। ট্রাম্পের আহ্বানের পরও গাজায় চলছে দখলদার বাহিনীর হামলা। উপত্যকার বিভিন্ন এলাকায় কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 20 দফা প্রস্তাবের কয়েকটি বিষয়ে একমত নয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজার অন্তর্বর্তী সরকার পরিচালনায় ট্রাম্পের নেতৃত্ব নয়, বরং আরব ও মুসলিম বিশ্বের সমর্থনে ফিলিস্তিনিদের হাতে উপত্যকার শাসনভার চায় হামাস। যুক্ত থাকতে চায় নিজেরাও। গাজা যুদ্ধের 2 বছর পূর্ণ হবে আগামী 7 অক্টোবর। ইসরায়েলি হামলায় এরই মধ্যে উপত্যকাটির অন্তত 90% ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বহুদিনের চেষ্টার পর এ যুদ্ধ বন্ধের কার্যকর অগ্রগতিও হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 20 দফা প্রস্তাবের বেশ কয়েকটির বিষয়ে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে কয়েকটি দফা নিয়ে নিজেদের সুস্পষ্ট অবস্থান জানায়নি সংগঠনটি। গাজার অন্তর্বর্তী সরকার পরিচালনায় ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস।
মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বে নয় বরং আরব ও মুসলিম দেশের সমর্থনে ফিলিস্তিনিদের হাতে গাজার শাসনভার হস্তান্তর করার বিষয়ে সম্মতির শর্ত দিয়েছে সংগঠনটি। নিজেদের ফিলিস্তিনের অংশ দাবি করে গাজার সব ধরনের দায়িত্ব পালনে যুক্ত থাকার কথাও জানিয়েছে হামাস। ট্রাম্পের প্রস্তাবের মধ্যে একটিতে বলা হয়েছে, ইসরায়েল চুক্তি মেনে নিলে ৭২ ঘন্টার মধ্যে আটক জিম্মিদের ফেরত পাঠাবে হামাস। এর বিপরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ বন্দির পাশাপাশি আটক ১৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। মুক্তি পাওয়া একজন ইসরায়েলির বিপরীতে ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দেয়া হবে বলেও উল্লেখ রয়েছে। হামাসের কাছে এখনও ৪৮ জিম্মি আটক রয়েছে বলে দাবি ইসরায়েলের, যার মধ্যে জীবিত রয়েছে ২০ জন। ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধ ও উপত্যকা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাবেও একমত হয়েছে হামাস। তবে কয়টি ধাপে ইসরায়েল সেনা প্রত্যাহার করবে তা নিয়ে কোনো মন্তব্য করেনি সংগঠনটি। এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব প্রত্যাখ্যান করেছে তারা। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি বন্দি মুক্তির পর তাদের পাঠাতে একটি নির্ধারিত সীমানা খুলে দেওয়ার কথাও উল্লেখ আছে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে। গাজা পুনর্গঠন, দ্রুত খাদ্যপণ্য, ওষুধসহ বিভিন্ন ধরনের ত্রাণ পাঠানোর কথাও প্রস্তাবে বলা হয়েছে। ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে হামাস। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব ঘিরে জোরালো হচ্ছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া। হামাসের পক্ষ থেকে জিম্মি মুক্তি ও প্রশাসনিক হস্তান্তরের প্রস্তুতির ঘোষণার পর সাধুবাদ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এছাড়াও স্বাগত জানিয়েছেন কাতার, তুরস্ক, মিশর, ফ্রান্স, ভারত সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আংশিক সম্মতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি সব পক্ষকে এই সুযোগ কাজে লাগিয়ে গাজায় চলমান নৃশংসতা বন্ধের আহ্বান জানান তিনি। হামাসের ঘোষণাকে স্বাগত জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংগঠনটির অবস্থান ও যুক্তরাষ্ট্রের বাস্তবসম্মত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে জানায় মিশর। অন্যদিকে হামাসের প্রতিক্রিয়াকে গঠনমূলক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করে ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে সব হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একে দ্রুত বাস্তবযোগ্য প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করে বলেন, এখনই শান্তির পথে নির্ধারক অগ্রগতি সম্ভব। প্রায় ২ বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে হামাসের মার্কিন শান্তি পরিকল্পনা গ্রহণকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ট্রাম্পের পরিকল্পনা শান্তির সবচেয়ে কাছাকাছি অবস্থায় এনেছে বলেও জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। পরিকল্পনায় সম্মতি জানিয়ে অস্ত্র সমর্পণ করে অবিলম্বে জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানান তিনি। ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক বিবৃতিতে তিনি বলেন, এখন সবার অগ্রাধিকার হওয়া উচিত একটি কার্যকর যুদ্ধবিরতিতে পৌঁছানো, যা অবিলম্বে সব জিম্মির মুক্তির পথ তৈরি করবে। গাজা সংকট নিরসনে ট্রাম্পের উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সে দেয়া বার্তায় মোদী উল্লেখ করেন, জিম্মিদের মুক্তির ইঙ্গিত বড় ধরনের ইতিবাচক অগ্রগতি। স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তির পথে যেকোনো প্রচেষ্টায় ভারত পাশে থাকবে বলেও বার্তা দেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা ৪ ইতালীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে ইসরায়েল। অন্যদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দেশটি। যদিও আটককৃতদের ফেরত পাঠানোর পদক্ষেপকে ভুল আখ্যা দেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী। এদিকে ফ্লোটিলা আটকের ঘটনায় বিভিন্ন দেশে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪২টি জাহাজ ও এর আরোহীদের আটক করে কেটজিওট কারাগারে নিয়ে যান ইসরায়েলি সেনারা। তাদের অভিযোগ, তেল আবিবের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল তারা। এবার একে একে এই মানবাধিকার কর্মীদের মুক্তি দিতে শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। প্রথম ধাপে ৪ ইতালীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্রুততার সঙ্গে বাকিদেরও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আটকরা সুস্থ এবং নিরাপদে আছেন। তবে ফ্লোটিলা দাবি করছে, নৌকা আটকানোর সময় অনেক কর্মীকে ওয়াটার ক্যানন দিয়ে আঘাত করা হয়। ফ্লোটিলায় অংশ নেওয়া জাহাজে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গও ছিলেন। আটকের পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার ছবি প্রকাশ করা হয়, তবে তার বর্তমান অবস্থা বিস্তারিত প্রকাশ করা হয়নি।
টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী অ্যাশদোদ বন্দরে হাজির হয়ে গ্লোবাল ফ্লোটিলায় থাকা মানবাধিকার কর্মীদের কটূক্তি করেন নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে তাকে কিরচিয়ট কারাগারেও উপস্থিত হতে দেখা যায়। এক্সের এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু কর্মীদের নিজ দেশে ফেরত পাঠিয়ে ভুল করছেন। তার দাবি, তাদেরকে কয়েক মাস কারারুদ্ধ করে রাখা উচিত ছিল। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি নৌযানে অবৈধভাবে ড্রোন হামলা চালাতে সরাসরি অনুমতি দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। প্রতিবেদনে বলা হয়, প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় ওই গোয়েন্দা কর্মকর্তারা তাদের নাম প্রকাশ করতে রাজি হননি। তারা বলেন, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে তিউনিশিয়ার সিদি বো সাইদ বন্দরের বাইরে নোঙর করা নৌযানে দাহ্য পদার্থ ফেলে। এতে আগুন ধরে যায়। গত 8 ও 9 সেপ্টেম্বর একটি পর্তুগিজ পতাকাবাহী নৌযান এবং একটি ব্রিটিশ পতাকাবাহী নৌযানকে আলাদা করে নিশানা করা হয়েছিল। তবে ওই হামলায় কেউ হতাহত হয়নি। অন্য প্রসঙ্গ, ভারত সীমান্তে সার্ক্রিক জলপথের আশপাশে সামরিক অবকাঠামো নির্মাণ করছে পাকিস্তান। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওই অঞ্চলে পাকিস্তান কোনো আগ্রাসন দেখালে ইতিহাস ও ভূগোল বদলে দেওয়া হবে। অন্যদিকে ভারতীয় সেনাপ্রধান সতর্ক করে বলেন, পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদের সমর্থন দেয়া বন্ধ করতে হবে। যদিও সার্ক্রিক জলপথে সামরিক অবকাঠামো নির্মাণের বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান। বিশ্বের অন্যতম বিপজ্জনক ও বৈরী সীমান্ত ভারত পাকিস্তানের। দুই দেশের মধ্যে সীমান্তকে ঘিরে প্রায় উত্তেজনা দেখা দেয়। অপারেশন সিঁদুর নিয়ে এখনও প্রতিবেশী দেশ দুটির মধ্যে কথার লড়াই চলছে। এমন পরিস্থিতিতেই সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায়, সার ক্রিক জলপথের আশেপাশে সামরিক স্থাপনা তৈরি করছে পাকিস্তান। সার ক্রিক ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল। খালটি ভারতের কচ্ছ অঞ্চল এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশকে মোটামুটিভাবে পৃথক করেছে। সার ক্রিক আরব সাগরে পতিত হয়েছে। এর মূল নাম ছিল বনগঙ্গা এবং উপনিবেশিক আমলে এক ব্রিটিশ কর্মকর্তার নামে এটি নামকরণ করা হয়েছিল। সার ক্রিক জলপথের আশেপাশে সামরিক অবকাঠামো তৈরির বিষয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, 1965 সালের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী লাহোরে পৌঁছানোর ক্ষমতা প্রদর্শন করেছিল। তাই পাকিস্তানের মনে রাখা উচিত, করাচি পৌঁছানোর রাস্তা সার ক্রিক দিয়েও যায়। ইসলামাবাদের প্রতি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পাকিস্তান যদি আরও এলাকা দখলের চেষ্টা করে তবে এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল বদলে দেবে। এদিকে শুক্রবার ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সতর্ক করে বলেছেন, পাকিস্তান যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায় তবে দেশটিকে সন্ত্রাসবাদ সমর্থন বন্ধ করতে হবে। স্থানীয় সময় শুক্রবার রাজস্থানের একটি সেনা চৌকিতে গিয়ে একথা বলেন তিনি। বলেন, অপারেশন সিঁদুরে যে সংযম বজায় রাখা হয়েছিল এবার তা হবে না। ইসলামাবাদ যদি সন্ত্রাসবাদকে উস্কানি দেওয়া বন্ধ না করে তাহলে অভিযানের দ্বিতীয় ভাগ খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেন ভারতের সেনাপ্রধান। তবে সার ক্রিক জলপথের আশেপাশে সামরিক অবকাঠামো নির্মাণের খবর এবং ভারতের হুঁশিয়ারির কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান সরকার। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মার্কিন সিনেটে চতুর্থ দফার ভোটেও ব্যর্থ হলো সরকারের অচল অবস্থা কাটানোর উদ্যোগ। রিপাবলিকান ও ডেমোক্রেটদের উত্থাপিত দুটি বিলই বিরোধিতার মুখে পাশ হয়নি। শাটডাউনের তৃতীয় দিনে স্থবিরতা আরও জটিল হয়ে উঠেছে। এর মধ্যে চাপ বাড়াতে ডেমোক্রেট অধ্যুষিত শহরের তহবিল স্থগিত করেছেন ট্রাম্প। ওয়াশিংটনে টানা তৃতীয় দিনের মতো চলছে শাটডাউন। সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দুটি বিলই গৃহীত হয়নি। এ কারণে সোমবার পর্যন্ত নিশ্চিত শাটডাউন চলবে বলেই মনে করছেন অনেকে। রিপাবলিকানদের দাবি, ইচ্ছাকৃতভাবে সরকারকে জিম্মি করছে ডেমোক্র্যাটরা। তাদের প্রস্তাবেই সমাধান ছিল। ডেমোক্র্যাটরা অযথা বাড়তি ব্যয়ের দাবি তুলছেন। অন্যদিকে ডেমোক্র্যাটরা বলছে, স্বাস্থ্যসেবার ভর্তুকি ছাড়া সমঝোতার সুযোগ নেই। তাদের অভিযোগ, রিপাবলিকানরা আলোচনায় না বসে জনগণের উপর চাপ বাড়াচ্ছে। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস সরাসরি ট্রাম্পকে অভিযুক্ত করে বলেন, প্রেসিডেন্টের কোনো কার্যক্রম পাওয়া যাচ্ছে না। ট্রাম্প ও রিপাবলিকানদের আসল লক্ষ্য জনগণকে কষ্ট দেয়া এবং স্বাস্থ্যসেবা ধ্বংস করা।
এদিকে চলমান অচলাবস্থার মধ্যেই ট্রাম্প শিকাগোর $2.1 বিলিয়ন ট্রানজিট ফান্ড আটকে দিয়েছেন। ডেমোক্র্যাট অধ্যুষিত অঙ্গরাজ্য ও শহরের আরও প্রায় $28 বিলিয়ন বরাদ্দও স্থগিত করা হয়েছে। পাশাপাশি ফেডারেল কর্মী ছাঁটাইয়ের হুমকিও এসেছে হোয়াইট হাউস থেকে। শাটডাউন দীর্ঘ হলে বিমান চলাচল, খাদ্য সহায়তা আর আদালতের কার্যক্রম ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। জাপানের রাজনীতিতে এক ঐতিহাসিক পালাবদল। প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার পদত্যাগের পর শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি নতুন নেতা হিসেবে বেছে নিয়েছে রক্ষণশীল জাতীয়তাবাদী সানে তাকাইচিকে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান। আগামী 15 অক্টোবর পার্লামেন্টে ভোটের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে। টোকিও থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি নতুন নেতা নির্বাচনে শনিবার ভোট আয়োজন করে। নির্বাচনে 64 বছর বয়সী সানে তাকাইচি 5 প্রার্থীর মধ্যে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী ছিলেন তরুণ রাজনীতিক শিনজিরো কোইজুমি। শনিবারের ভোটে তাকাইচি পেয়েছে 185 ভোট এবং সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো পেয়েছেন 156 ভোট। এলডিপি এখনো পার্লামেন্টের বৃহত্তম দল হলেও সাম্প্রতিক নির্বাচনে তাদের জোট 2 কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ফলে কার্যকর সরকার পরিচালনায় তাকাইচিকে বিরোধীদের সহায়তা নিতে হবে। তাকাইচির সামনে চ্যালেঞ্জ এখন দলকে ঐক্যবদ্ধ রাখা এবং স্থবির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক চুক্তি বাস্তবায়নের মতো ইস্যুতেও তাকে জটিলতার মুখোমুখি হতে হবে। তবে তার রক্ষণশীল অবস্থান ও জাতীয়তাবাদী মন্তব্যে প্রতিবেশী চীন ও দক্ষিণ কোরিয়া উদ্বেগ প্রকাশ করেছে। তাকাইচি জাপানের সংবিধান পরিবর্তনের পক্ষে এবং তাইওয়ানের সঙ্গে আংশিক নিরাপত্তা জোটের প্রস্তাব দিয়েছেন। দীর্ঘদিন ধরে প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন তাকাইচি। জাপানে আমাদের নেক্সট যে নতুন প্রধানমন্ত্রী আসবে তাকাইচি চান, উনি যদি আসে আমাদের বিদেশি যে কমিউনিটি আছে তাদের ব্যবসায়িক সুযোগ সুবিধা বাড়বে এবং বহুত বিদেশি কর্মসংস্থান তৈরি হবে। আমরা এখন পর্যন্ত তাকাইচি সানকে খুবই উচ্চ দায়িত্বশীল হিসেবে দেখে এসেছি। দায়িত্বে আসার পর সে কেমন হবে এটাই এখন দেখার বিষয়। দলীয় বিভাজন ও অর্থনৈতিক চাপে সম্প্রতি পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। তার নেতৃত্বে গত 1 বছরে এলডিপি পার্লামেন্টে 2 কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায়, যা সরকারকে চাপে ফেলে। জাপানি নাগরিক ও প্রবাসীরা এই পরিবর্তনকে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ আশা করছেন নতুন নেতৃত্বে অর্থনীতির গতি আনবে, আবার কেউ মনে করছেন এতে উত্তেজনা বাড়বে জাপানের পররাষ্ট্র নীতিতে। আগামী 15 অক্টোবর পার্লামেন্টে নির্বাচিত হবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন। ফলাফল ঘোষিত হলেই তাকাইচি দায়িত্বে নেবেন বিশ্বের 4র্থ অর্থনীতির নেতৃত্বে। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ইউক্রেন ও রাশিয়া। কিয়েভ বলছে রাশিয়ায় হামলা করে বিদ্যুৎ কেন্দ্রটির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, আর মস্কো বলছে ইউক্রেন হামলা করে তাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা। 1 সপ্তাহেরও বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক কেন্দ্র। জরুরি ডিজেল জেনারেটর দিয়ে আপাতত কাজ চালানো গেলেও দীর্ঘমেয়াদে তা টেকসই নয়। রাশিয়ার দাবি, অভিযান চালিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নষ্ট করে দিয়েছে ইউক্রেন নিজেই। যদিও কিয়েভের পাল্টা অভিযোগ, ইউক্রেনের গ্রিড থেকে কেন্দ্রটিকে বিচ্ছিন্ন করে বিদ্যুৎ নেওয়ার চেষ্টা করছে রাশিয়া। আইএইএ মহাপরিচালক রাফাল গ্রসি জানান, জাপোরিজিয়া পারমাণবিক কেন্দ্রের বাইরে বিদ্যুৎ পুনঃস্থাপনের জন্য বিস্তারিত আলোচনা চলছে। দীর্ঘ সময় ডিজেল জেনারেটরে শীতাতপ যন্ত্র চালালে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রযুক্তিগত ত্রুটি বা নাশকতার ঝুঁকি এখন অনেক বেশি। এদিকে ইউক্রেনের টমাহক ক্ষেপণাস্ত্রের জন্য মার্কিন সরবরাহের পরিকল্পনাও জটিলতার মুখোমুখি হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দেন, এ ধরনের সরবরাহ নতুন করে সংঘাতকে উস্কে দেবে। এছাড়াও ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগদানকে বোকামি হিসেবে আখ্যা দেন তিনি। ড্যানিশ গোয়েন্দা সংস্থা জানিয়েছে, রুশ যুদ্ধজাহাজ বারবার বাল্টিক ও উত্তর সাগর সংযোগকারী প্রণালীতে উস্কানিমূলক কার্যক্রম চালাচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, তারা ড্যানিশ নৌবাহিনীর রিপোর্টকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আবারও জার্মানির আকাশে রহস্যময় ড্রোন। সাময়িক বন্ধের পর সচল মিউনিখ বিমানবন্দর। রাশিয়ার সংশ্লিষ্টতা দেখছে ইউরোপিয়ান এভিয়েশন কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট ও সাংবিধানিক আদালতে প্রত্যাখ্যাত হওয়ার পর
আংশিক সংশোধন করে নতুন অভিবাসী আইনের অনুমোদন দিয়েছে পর্তুগালের পার্লামেন্ট। নতুন আইনে ভিসা প্রাপ্তি এবং পর্তুগালে বসবাসরতদের পরিবারকে নেয়া আগের তুলনায় আরও কঠিন হয়েছে। পর্তুগাল থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। 30 সেপ্টেম্বর অভিবাসী আইন ঘিরে উত্তপ্ত হয় পর্তুগালের পার্লামেন্ট। জুলাইয়ে প্রথমে প্রেসিডেন্ট ও পরে সাংবিধানিক আদালতে প্রত্যাখ্যাত হওয়ার পর আংশিক সংশোধন করে আবারও পার্লামেন্টে তোলা হয় বিলটি। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ ডানপন্থী আইন প্রণেতাদের ভোটে অনুমোদন পায় নতুন ফরেনার্স ল বা অভিবাসী আইন। আইন পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন ডানপন্থী এমপিরা। আইনের নানা দিক তুলে ধরে দীর্ঘ বক্তব্য দেন ক্যাবিনেট মিনিস্টার অ্যান্তোনিও লেইতাও আমারাও। জানান, সরকারের অভিবাসী নিয়ন্ত্রণ ও পরিকল্পনার অংশ হিসেবেই আনা হয়েছে নতুন আইন। দায়িত্বজ্ঞানহীন অভিবাসন নীতির সময় শেষ। আমাদের আরও পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্রকে তার যথাযথ ভূমিকা পালন করতে হবে। পর্তুগালের সক্ষমতা অনুযায়ী অভিবাসন নিয়ন্ত্রণ করতে হবে। নতুন ফরেনার্স ল তার একটি পদক্ষেপ মাত্র। নতুন আইনে বাতিল করা হয়েছে প্রচলিত জব সার্চ ভিসা। এর বদলে চালু হচ্ছে হাই স্কিল ভিসা। ফ্যামিলি রিউনিফিকেশনের ক্ষেত্রেও যুক্ত হয়েছে নতুন শর্ত। রেসিডেন্স কার্ড পাওয়ার পর বিবাহিত না থাকলে পরিবার আনার আগে অপেক্ষা করতে হবে 2 বছর, আর বিবাহিত হলে 1 বছর। তবে অপ্রাপ্তবয়স্ক সন্তান বা ডিপেন্ডেন্ট থাকলে তাৎক্ষণিকভাবেই আবেদন করতে পারবেন তারা। তবে পরিবারের সদস্য আনতে নিজের নামে আবাসন, নির্দিষ্ট আয়ের প্রমাণ সহ নানা কঠিন শর্ত পূরণ করতে হবে। 230 আইন প্রণেতার মধ্যে বিলটির পক্ষে ভোট দেন 160 জন এমপি। এখন কেবল রাষ্ট্রপতির অনুমোদনের পরই কার্যকর হবে নতুন অভিবাসন আইন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। জার্মানির মিউনিখ বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল 7টা থেকে ধীরে ধীরে ফ্লাইট চালু করতে শুরু করে কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার রাত 10টার পর রহস্যময় ড্রোন উড়তে দেখে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ ও ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ। শুক্রবার কিছুক্ষণের জন্য চলাচল শুরু হলে আবারও ড্রোন শনাক্তের পর তা বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজনকে অব্যাহতিও দেওয়া হয়। ড্রোন উড়ানো ইস্যুতে রাশিয়ার সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি ইউরোপিয়ান এভিয়েশন কর্তৃপক্ষের। ফিলিপিন্সে আবারও টাইফুন আঘাত এনেছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে টাইফুন মাতমো। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ 130 কিলোমিটার। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর পশ্চিমাঞ্চল। ভূমিধসের আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছেন বাসিন্দারা। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ফিলিপিন্স। সুপার টাইফুন রাগাসার পর ঘূর্ণিঝড় বুয়ালয়ের দাপট ও ভূমিকম্পে লণ্ডভণ্ড দেশটিতে নতুন করে আঘাত এনেছে টাইফুন মাতমো। স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে এটি আঘাত হানে। এ সময় দেশটির ইসাবেলা প্রদেশের উপকূলীয় ডাইনাপিক পৌর এলাকায় ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ 130 কিলোমিটার। টাইফুনটি আঘাত এনেছে উত্তর পশ্চিমাঞ্চল ও পাহাড়ি প্রদেশগুলোতেও। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিধসের আশঙ্কায় পাহাড়ি এলাকার বাসিন্দারা আগেই নিরাপদ স্থানে সরে গেছেন। বৈরী আবহাওয়ার কারণে বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলেদের সমুদ্রে মাছ ধরতে যেতেও নিষেধ করেছে স্থানীয় প্রশাসন। এদিকে ভূমিকম্পের আঘাতে ফিলিপিন্সে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। আহত হয়েছেন 5 শতাধিক মানুষ। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত এলাকায় চলছে উদ্ধার কাজ। গৃহহীন হয়ে পার্ক, ফুটপাত ও খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে বসবাস করছেন অনেকে। আফটার শকের আশঙ্কায় কেউ কেউ বাড়িঘরে ফিরতেও ভয় পাচ্ছেন। এ ধরনের বিপর্যয়ে মেনে নেওয়া কঠিন। ঘরবাড়ির ক্ষতি তবু মেনে নেওয়া যায়, কিন্তু মা, শিশুসহ অনেক প্রতিবেশীর মৃত্যু কিভাবে মানব? জানি না কিভাবে এই বিপদ থেকে উদ্ধার হব। আমাদের থাকার মতো এখনো কোনো জায়গা নেই। প্রশাসন কোথায় পুনর্বাসন করবেন সেই অপেক্ষাতেই আছি। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে দেশটিতে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ধসে পড়ে বহু ভবন। অনেকেই ভবনের নিচে চাপা পড়েন। নাসরিন রুমি, সময় সংবাদ। দ্রুত বার্ধক্যের দিকে এগিয়ে যাওয়া দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়া। ব্যয়বহুল জীবনযাত্রা আর বিয়ে না করার প্রবণতা কমায় জন্মহার কমছে দেশটিতে। অন্যদিকে গড় আয়ু বেড়ে যাওয়ায় দ্রুত বাড়ছে প্রবীণদের সংখ্যা। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার 1/5 65 বছরের ঊর্ধ্বে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট।
প্রতি 5 জন কোরিয়ান নাগরিকের মধ্যে একজনের বয়স এখন 65 বা তার বেশি। জন্মহার কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কমতে থাকায় তরুণদের তুলনায় দ্রুত বাড়ছে প্রবীণ জনগোষ্ঠী। এজন্যই দক্ষিণ কোরিয়াকে অনেকেই বলছেন বয়স্কদের দেশ। সরকারি তথ্য বলছে 5.5 কোটি মানুষের মধ্যে প্রায় 20% প্রবীণ। এই হার ক্রমেই বাড়তে থাকায় দেশটি এগোচ্ছে সুপার এজ সোসাইটি বা অতি বৃদ্ধ সমাজের দিকে, যা অর্থনীতি ও সমাজের জন্য বড় সংকট তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 내년부터 매년 আগামী বছর থেকে বয়স্ক জনসংখ্যা প্রতি বছর 1% হারে বাড়বে। আগামী 10 বছরের মধ্যে এ হার মোট জনসংখ্যার 30% ছড়িয়ে যাবে। শুধু তাই নয়, 2045 সালে মোট জনসংখ্যার বয়স্ক সংখ্যার অনুপাতে 37.3% পৌঁছাবে, যা হতে পারে বিশ্বের সর্বোচ্চ রেকর্ড। কর্মক্ষম ঘাটতি যা দেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ বলে মনে করছি। 고령 인구 비중 세계 এই ঘাটতি পূরণে দক্ষিণ কোরিয়া ধীরে ধীরে অভিবাসী শ্রমিকের উপর নির্ভরশীল হয়ে উঠছে বলে মনে করছেন অনেকেই। দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা কমে গেলে এখানে যে অভ্যন্তরীণ বাজার ছোট হয়ে আসবে, যেটা ভোগ ব্যয় মানুষের কমে যাবে। এই কারণে দক্ষিণ কোরিয়া সরকার অভিবাসন নীতিতে কিছু শিথিলতা আনতে যাচ্ছে, যাতে বিদেশি নাগরিকরা এখানে তাদের বাচ্চা বা ফ্যামিলি নিয়ে বসবাস করতে পারে। সে ব্যাপারে বা ভবিষ্যতে তারা নাগরিকত্ব নিতে পারে, সে ব্যাপারে দক্ষিণ কোরিয়া সরকার কাজ করছে। 2 অক্টোবর দক্ষিণ কোরিয়ায় পালিত হয়েছে 29তম প্রবীণ নাগরিক দিবস। এই উপলক্ষে শতবর্ষী প্রায় 2000 প্রবীণকে সম্মাননা দিয়েছে দেশটির সরকার। প্রেসিডেন্ট লি জে মিয়ংও জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া এখন আনুষ্ঠানিকভাবে এক অতি বৃদ্ধ সমাজের দিকে প্রবেশ করেছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবে আংশিক সম্মত হামাস। মুসলিম বিশ্বের সমর্থনে ফিলিস্তিনিদের হাতেই উপত্যকার শাসনভার দাবি। সুমুদ্র টিলা থেকে আটক অধিকার কর্মীদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল। 2টি নৌযানে অবৈধভাবে হামলার নির্দেশ দেন নেতানিয়াহু। সিবিএস নিউজের প্রতিবেদন। এবং আবারও ভারত পাকিস্তান উত্তেজনা। সীমান্তবর্তী সার্ক্রিক জলপথে সামরিক অবকাঠামো তৈরির উদ্যোগে ক্ষুব্ধ দিল্লি। ভূগোল বদলে দেওয়ার হুঁশিয়ারি রাজনাথ সিং এর। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। ইনান, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।